আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা গত ভিডিওতে শিখেছিলাম ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। তো আজকে শিখবো আমরা ক্যাশ ফ্লো কিভাবে বানায়, একটা ক্যাশ ফ্লো কিভাবে বানায় সেটা আমরা আজকে শিখবো। তো চলুন, ক্যাশ ফ্লো বানাতে যাওয়ার পূর্বে আমরা প্রথমে এটা জেনে নিই যে ক্যাশ ফ্লো এর এলিমেন্ট হলো তিনটি, অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস কি? যেমন আমার ব্যবসায় কিভাবে টাকা আসলো গেল, কিভাবে টাকা ঢুকলো, এগুলা এই কিসের মাধ্যমে কিভাবে টাকাটা আসলো, এগুলা মনিটরিং করা, এটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। আর ইনভেস্টিং, যেমন আমি একটা জমি কিনলাম, এটার মূল্য, এটা হলো আমার একটা ইনভেস্ট করে রাখলাম আমি এই জমিটা কিনে, এটা পরবর্তী দাম বাড়বে। অর্থাৎ একটা যদি জমি কিনি তাহলে এটার দাম আমার বাড়বে তেমনি। তবে এটার কস্ট তো অবশ্যই যত দিন যাবে তত বাড়বে, সাথে তার ভ্যালুটা কমতে থাকবে, সেই হিসাবে ক্যাশ ফ্লোর মধ্যে সেটা মাইনাস হবে। তেমনি নন কারেন্ট অ্যাসেট, শুধু নন কারেন্টের অ্যাসেটেই ধরেন যেগুলা স্থায়ী সম্পদ, এগুলোর মধ্যেই ক্যাশ ফ্লো এর অপারেটিং এক্সপেন্সটা, ইনভেস্টিং অ্যাক্টিভিটি যেটা ওইটা মাইনাস হবে। আর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ ব্যবসায় মালিক কীভাবে টাকা আনছে, লোনের মাধ্যমে আনুক। আর আমরা জানি যে একটি ব্যবসার মধ্যে, একটি অর্গানাইজেশনের মধ্যে দুইটি পদ্ধতিতে টাকা আসে। একটি হলো মালিক যদি কোনো ইনভেস্ট করে, অথবা তৃতীয় পক্ষে যদি ব্যবসার মধ্যে ইনভেস্ট করে। তো চলুন আমরা এটা করি। এটা করার জন্য আমরা ব্যালেন্স শিটটা কপি করে নেব, ব্যালেন্স শিট থেকে করে ফেলবো। ব্যালেন্স শিট থেকে কপি করে এটার নামটা পাল্টে দেবো আমরা ক্যাশ ফ্লো। এরপরে আমাদের নোটে একটা পেজ স্পেশাল করে নিই, যদি কোনো লিঙ্ক থেকে থাকে তাহলে সেটা অফ হয়ে যাবে। লিঙ্ক এখান থেকেও করতে পারেন, লিঙ্ক স্পেশাল হয়ে গেল। এটা আমাদের নোটের দরকার নেই, ক্যাশ ফ্লোর মধ্যে নোটের প্রয়োজন হয় না, তো আমরা এটাকে কেটে দিলাম। এখানে দেব নন কারেন্ট অ্যাসেটের জায়গায় দেব আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস, তো অপারেটিং অ্যাক্টিভিটিস কোনগুলা? যেমন ট্রেড রিসিভেবল, অ্যাডভান্স, এগুলা। যে ট্রেড রিসিভেবল হয়েছে কিভাবে? যেমন আমি একটা পণ্য বিক্রি করছি তার মাধ্যমে, তো এটা আমার পণ্য বিক্রি করাতে আমার টাকা আসছে, সেই হিসাবে অপারেট হয়েছে, তো এটা হবে অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসটা সবসময় প্রথমে রাখবো। তার আগে আমরা নিয়ে নিই এখানে নেট প্রফিটটা। এটা লিঙ্ক ধরিয়ে প্রফিট অ্যান্ড লস থেকে নিয়ে নিলাম। যদি ডিপ্রিসিয়েশন করা থাকে তাহলে ডিপ্রিসিয়েশনও এটার সাথে যোগ হবে, যেহেতু ডিপ্রিসিয়েশন করা নেই সেই হিসাবে আমরা শুধু নেট প্রফিটটা নিয়ে একটি অপারেটিং অ্যাক্টিভিটিস করব। আর প্রপার্টি, প্ল্যান্ট, এগুলো স্থায়ী সম্পদ, ইনটেনজিবল স্থায়ী সম্পদ, ইনভেস্টমেন্ট স্থায়ী সম্পদ, এগুলোর ক্ষেত্রে দেব ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। এটার সমানে, অর্থাৎ ক্যাশ ফ্লোর মধ্যে ক্যাশের সমানে হবে তার সম্পূর্ণ আসা যাওয়া, অপারেটিং অ্যাক্টিভিটিস সব কিছু, ইনভেস্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এগুলা। তো চলুন, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এগুলো অপারেটিং অ্যাক্টিভিটিস, এটাকে একটু উপরে দিয়ে দিলাম। অপারেটিং অ্যাক্টিভিটিস আমার কোনগুলা? এটা
ট্রেড পেবল, আমার টাকা দিতে হবে, আমি পণ্য কিনছিলাম টাকা দিতে হবে, এটা শর্ট টার্ম লোন, এটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। এই দুইটাই। ওকে, কন্ট্রোল এক্স দিয়েও কাট করতে পারেন। ইনসার্ট, ওকে, আদার পেবল, এটাকে এভাবে নিয়ে নেই। ওকে, ট্রেড রিসিভেবল, তারপরে অ্যাডভান্স অ্যান্ড ডিপোজিটস। ডিপোজিট করার কারণে আমার অবশ্যই টাকা আসবে, বা ইনভেস্ট করার কারণে আমার টাকা আসবে। অ্যাডভান্স দিছি কাউকে কোনো কিছুর কারণে, কোনো কিছুর মাধ্যমে, কোনো কাজের কারণে, সেই হিসাবে এটা আমার অপারেটিং। এটা আমার প্রয়োজন নেই, এটা কেটে দিলাম। ইকুইটি, এটা দরকার নেই আমার, এটা কেটে দিলাম। এই জায়গা দিয়ে দিলাম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। লং টার্ম লোন প্রয়োজন নেই। ওকে, এটা নো বর্ডার করে দিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এগুলো আনবোল্ড করে দিলাম, এগুলো আনবোল্ড করে দিলাম, এটার দরকার নেই। এগুলো আনবোল্ড করে দিলাম, এটাকে নো বর্ডার করে দিলাম। ওকে, ট্রেড রিসিভেবল, যেহেতু আমার মাল বিক্রি করার কারণে আমার মাল কমে যাচ্ছে বা মালের ভ্যালু কমে যাচ্ছে, সেই হিসেবে এটা মাইনাস হবে, এবং অ্যাডভান্স মাইনাস হবে। প্রপার্টি প্লান্ট এগুলো তো অবশ্যই মাইনাস হবে। স্থায়ী সম্পত্তি সবসময় মাইনাস, তার ভ্যালু কমতে থাকবে। ওকে, কারেন্ট লায়াবিলিটি একটা লং টার্ম লোন কেটে ফেলছি নাকি? লং টার্ম লোন কেটে ফেলছিলাম। লং টার্ম লোন আনবোল্ড করে দিলাম, নো বর্ডার করে দিলাম। কারেন্ট অ্যাসেট দরকার নেই, এটাকে আনবোল্ড করে দিলাম। ইনভেস্টমেন্ট মাইনাস, এটাকে আনবোল্ড করে দিলাম। এটা থাকুক। ট্রেড রিসিভেবল আমার মাইনাস হবে, ইনভেস্টমেন্ট আমার মাইনাস হবে। চলুন এবার যোগ করা যাক, এটার যোগ এটা, এটার যোগ এটা, এটার টোটাল এটা, আর এটার যোগ এটা। এখন দেখা যাক ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে সমান, তার এই ক্যাশ ফ্লো এবং ক্যাশ আউট এগুলো সমান হয় কি না, তার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা। এটা প্লাস এটা প্লাস এটা, আলহামদুলিল্লাহ, তাহলে সমান হয়ে গেল। এই যে তার ক্যাশ ফ্লো, এটা হলো
total cash flow, total cash flow. It's simple. এটাকে আবার এই আউটসাইড বর্ডার দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম এটাকে আউটসাইড বর্ডার দিয়ে, এটা যেহেতু যোগফল এটার নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারেন। এটা হলো তার মূল বটম ডাউন ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো তো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স হতো, আর এখানে দিয়ে দিলাম ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো হয়ে গেল। এখানে দিতে পারেন নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা কিন্তু শুধু 1 বছরের দেখাচ্ছি। এটা দিতে পারেন নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট বা ইনভেস্টিং activities এখানে ইনভেস্টমেন্ট না দিয়ে অ্যাক্টিভিটিস দিতে পারেন। ইনভেস্টিং activities, financing activities বা financial activities। এখানে দিলেন financing activities, এখানে দিয়ে দিলেন cash flow from financing activities। এটাকে এটাতে দিয়ে দিলেন টোটাল ক্যাশ ব্যালেন্স বা দিয়ে দিলেন ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। হয়ে গেল ক্যাশ ফ্লো। তো আজকে না হয় চলো একটা বিষয় শিখে গেলে, কি বলেন? কি শিখবো কি শেখা যায়? ক্যাপিটাল ডিটেলসটা শিখে ফেলি নাকি? না থাক, ক্যাপিটাল ডিটেলস শিখলে চেঞ্জেস ইন ইকুইটি শিখতে হবে, কারণ দুইটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে কি শেখা যায়? চলেন ডিপ্রিসিয়েশন শিখি, যদিও এটার পার্ট না হয় তারপরেও শিখি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের শুধু একটা পার্টই আছে, চেঞ্জেস ইন ইকুইটি। আর ক্যাপিটাল ডিটেলস তখনই লাগবে যখন মালিক একাধিক হবে, শেয়ার হোল্ডার্স একাধিক হবে। যদি একজন মালিকানা হয় তাহলে ক্যাপিটাল ডিটেলস দরকার নেই, বুঝছেন? ওকে, তাহলে চলুন ডিপ্রিসিয়েশন শুরু করি। ডিপ্রিসিয়েশনের জন্য প্রথমে আমরা দেব সিরিয়াল নাম্বার, পরে দেব পার্টিকুলার্স, পরে দেব ওপেনিং ব্যালেন্স, এরপরে দেব এডিশন, এরপরে দেব কোনো মাল নষ্ট হয়েছে কিনা বা বিক্রি হয়েছে কিনা এটা, ডিসপোজাল, এরপরে দেব ক্লোজিং ব্যালেন্স। ওকে, এটা একটা দেব, এটার হেডার দেব কস্ট অফ ভ্যালু।
আমরা এগুলো পরে করে নেব। এটাকে বোল্ড করে দিলাম, সিরিয়াল দিব আমরা। আমাদের কয়টা আইটেম এখানে? 1 2 3 4 পার্টিকুলার আসছে, যেহেতু এটাকে কপি করে নেই। অবশ্যই এখান থেকে কপি করে নেবেন। যদি লিঙ্ক ধরিয়ে নিতে চান তাহলে সমস্যা হবে একটাই, যখন এই নোটে এসে এন্ট্রি দিবেন ডিপ্রিসিয়েশন, তখন এগুলা কিন্তু চলে যাবে। এখানে আসবে ওপেনিং ব্যালেন্স, এডিশন, ক্লোজিং ব্যালেন্স, ডিসপোজাল, ডিপ্রিসিয়েশন শেষে এসে যোগ বিয়োগ হয়ে মূল যে প্রাইসটা আসবে সেটা এখানে আসবে, এবং এক্সপেন্সের মধ্যে ডিপ্রিসিয়েশন এটা হবে। তো এর জন্য বলছি কপি করে নেবেন, অথবা যদি চান এই যে লিঙ্ক করে নেবেন তাহলে ট্রায়াল ব্যালেন্স থেকে এই যে কোথায় আছে এই যে উপরে এগুলা নিয়ে নেবেন। তো এই ঝামেলা জাকিতে না পড়ে সহজেই কপি করে নিলাম আমরা, গিয়ে এখানে পার্টিকুলারসের মধ্যে পেস্ট করে দিলাম। আর এখানে দিলাম 1 2 3 4, এটাকে অ্যালাইন করে দেই, এটাকে একটু বড় করে দিলাম, এগুলোকে অ্যালাইন করা আছে। যাক, এখন ওপেনিং ব্যালেন্স অর্থাৎ আমাদের হিসাব চলতেছে কত সালের, 2023। এখানে দিয়ে দিলেন, এটাকে একটু উপরে দিয়ে দিলেন, আর এখানে দিয়ে দিলেন for the ended of 31 ডিসেম্বর 2023। এটাকে দিয়ে মার্জ করে দিলেন, ফন্ট সাইজ একটু বড় করে দিলেন, এটাকে মার্জ করে দিলেন, সাইজ একটু বড় করে দিলেন। ওপেনিং ব্যালেন্স যেহেতু আমাদের নাই সেহেতু 0। এডিশন আমরা লিঙ্ক করে আনবো না, যদি আনি তাহলে তো সমস্যাটা বললাম। এখান থেকে আমরা কপি করে এখানে কপি পেস্ট বা কপি দিলেও হবে। ডিসপোজাল, আমাদের তো এবছরের কোনো সম্পদ বিক্রি হয় নাই, বিল্ডিংসের মধ্যে কোনো বিক্রি হয় নাই, কম্পিউটারও বিক্রি হয় নাই, যেহেতু ডিসপোজালও 0। যদি হয় তাহলে দিবেন, আমি তো উদাহরণস্বরূপ দেখাচ্ছি শুধু। এখন ক্লোজিং ব্যালেন্স আসবে আমার, এটা প্লাস, এটা মাইনাস ডিসপোজাল। ওকে, টেনে দিলাম, হয়ে গেল আমার কস্ট অফ ভ্যালু। এটাকে বর্ডার করে দিলাম। এখন আমার ডিপ্রিসিয়েশনের জন্য দরকার ওপেনিং ব্যালেন্স, তারপর এই সম্পদের উপর কত পার্সেন্ট ডিপ্রিসিয়েশন হবে, ডিপ্রিসিয়েশন রেট। এরপর দিলেন লেস ডিপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন। এরপর দিলেন ক্লোজিং ব্যালেন্স বা যেটা রইল আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, অবশ্য ডিপ্রিসিয়েশন তো আমরা জানি নাকি, তারপরে বলি ডিপ্রিসিয়েশন হলো ব্যবহারজনিত যে মূল্যটা হ্রাস পায় সেটা। অর্থাৎ আমি 5 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, 5 বছরের জন্য 5 বছর ব্যবহার করে, অর্থাৎ 5 বছরে 1 বছর ব্যবহার করার পরে 1 টাকা কমলো। এই যে কমতেছে প্রত্যেক বছরে সেটা কমতেছে এবং পুঞ্জীভূত হচ্ছে, 5 বছরে 5 টাকা কমে সেটা পুঞ্জীভূত হচ্ছে, এটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এরপরে দিলাম রিটেন ডাউন ভ্যালু। ওকে, আমাদের প্রথম বছরের 23-এর তো কোনো ওপেনিং ব্যালেন্স নেই, সেই হিসাবে 0।
ডিপ্রিসিয়েশন রেট ধরেন আনুমানিক, কথার কথা সরকারি নিয়ম অনুযায়ী তো আপনারা কাজ করবেন। তো আমি উদাহরণের জন্য শেখার জন্য আমরা দিলাম বিল্ডিংসের উপর ধরেন 20%, তারপরে কম্পিউটারের উপর দিলাম 15%, তারপরে ফার্নিচারে দিলাম 10%, তারপর লাইটিং এন্ড ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে দিলাম 5%। এখন আমরা ডিপ্রিসিয়েশনটা কীভাবে হিসাব করব? ইকুয়াল কল করে এটা ইন্টু 20% তো হয়ে গেছে, আমাদের 1 বছরের ডিপ্রিসিয়েশন বের হয়ে গেছে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অর্থাৎ অর্থ বছরের পুঞ্জীভূত যে সম্পত্তিটা ডিপ্রিসিয়েশনটা এটা প্লাস এটা। রিটেন ডাউন ভ্যালু অর্থাৎ আমার এই সম্পত্তিকে কত টাকা ডিপ্রিসিয়েশন হয়ে এখন আমার সম্পদের মূল্য কত, এটা মাইনাস এটা, এটা হলো আমার মূল সম্পত্তির এখন বর্তমানে মূল্য। ওকে, প্রত্যেকটাকে যোগ করে নিলাম। ওকে, হয়ে গেল। তো এই হলো আমাদের টোটাল, এটাকে বোল্ড করে দিলাম। এখানে দিয়ে দিলাম ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন ওকে, হয়ে গেল আমাদের ডিপ্রিসিয়েশন। এখন আমরা নোটে কিভাবে এটাকে এন্ট্রি দেব, এখানে দেখি ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন। এখন আমরা নোটে লিখব ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স কি ছিল? ডিপ্রিসিয়েশনে যাই, ওপেনিং ব্যালেন্স আমাদের 0। তারপরে কি তারপরে লিখবো আমরা এডিশন। এডিশন সর্বমোট কত টাকার, ইকুয়াল দিয়ে ডিপ্রিসিয়েশনের এটা ক্লোজিং ব্যালেন্সের এই যে এডিশন, সর্বমোট এত টাকার এডিশন। এখন তো বললে ডিসপোজাল, ডিসপোজাল ডিসপোজাল কত, আমাদের ডিসপোজাল 0। এখন তো বললে ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন আমাদের মাইনাস হবে, ডিপ্রিসিয়েশন 0। আমাদের ডিপ্রিসিয়েশন বা এখানে দিতে পারেন accumulated depreciation, accumulated depreciation। accumulated depreciation কত টাকা হয়েছে আমাদের, এই যেটা। তো এখন সর্বমোটে এটা করা হবে এভাবে, এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস ডিপ্রিসিয়েশন, এত টাকা হলো আমাদের প্রপার্টি প্ল্যান্ট। এখন ডিপ্রিসিয়েশন যেহেতু এক্সপেন্স, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে এটা যোগ করতে হবে। তো আমাদের ডিপ্রিসিয়েশন এখানে দেব, আমাদের ডিপ্রিসিয়েশন হয়েছে
টাকা, ডিপ্রিসিয়েশন এটাকে নো বর্ডার করে বরাবর বর্ডার করে দিলাম আর সাম করে দিলাম। আচ্ছা এখন কি অল বর্ডার হয়ে গেছে, এটা হবে আউটসাইড বর্ডার। ওকে, এখন কি ব্যালেন্স শিট মিলবে? চলেন দেখি কি হয়। আমাদের ডিপ্রিসিয়েশনটা এখানে রাখেন, প্রফিট এন্ড লস ব্যালেন্স শিট মিলছে কি? এই যে টোটাল অ্যাসেট, এই যে টোটাল লায়াবিলিটি। এটা কিভাবে হলো? আমি তো এখানে কোনো কাজ করিনি, বলতে পারবেন? কারণ আমি যে বলছিলাম প্রথমে যে নোট যা কিছু করবেন নোটের সাথে লিঙ্ক করে করবেন, এই তো আমি নোটে কাজ করেছি, সব কিছু অটোমেটিকলি সব কিছু ঠিক হয়ে গেছে। দেখেন সব কিছু ঠিক হয়ে গেছে অটোমেটিকলি। এখন এখানে ক্যাশ ফ্লোর মধ্যে একটা হয়েছে, যেমন আমরা তো ডিপ্রিসিয়েশন বের করছি, তো সেই হিসাবে এই যে ক্লোজিং ব্যালেন্সের সাথে ক্যাশ ইকুইভ্যালেন্স, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স মিলে নাই। এখন কি করব? এখানে একটা গড় বাড়িয়ে অথবা এখানে শেষের দিকে একটা রো বাড়িয়ে ডিপ্রিসিয়েশনটা সিম্পল ডিপ্রিসিয়েশনটা প্লাস করে দেব। এই যে ডিপ্রিসিয়েশন প্লাস, ডিপ্রিসিয়েশনটা প্লাস করে দিলাম। এখন কি মিলবে? চলুন দেখি হয়েছে। এই তো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আর ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ আগামীকাল অথবা যেদিনই হয় সুযোগ মেলে ইনশাল্লাহ চেঞ্জেস ইন ইকুইটি এবং ক্যাপিটাল ডিটেলসটা দেখিয়ে দেব। এর মধ্যে দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা শেষ হয়ে যাবে, এরপরে আমরা ব্যালেন্স শিট নিয়ে একটু কাজ করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের কিছু হলেও উপকার হয়। আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমার যেহেতু আমি ইউটিউব লাইনে নতুন, সেই হিসাবে আমার কি ইমপ্রুভ করতে হবে সে বিষয়টা আপনারা বলতে পারেন। আপনাদের কাছ থেকে আমি পরামর্শ হিসাবে গ্রহণ করব যেটা ভালো হয়। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।